ফেসবুকের নোটিফিকেশন আর ডিএমসের ইনভিটেশনের মাঝে কোথাও না কোথাও আমাদের রিয়েল কনভারসেশনগুলো হারিয়ে যায়। ইন্টারনেট কানেকশন 5G হলেও ইন্টারনাল কানেকশনগুলো আর ঠিক ততটা মজবুত নেই। আজকে থাকছে মনের কুঠুরির ওপর জমা ধুলোর আস্তরণটাকে ঝেড়ে ফেলে একটু নতুন করে পুরনোটাকে খুঁজে পাওয়ার গল্প। ক্যান্ডিডের ঠিক পরের ঘটনা। ওয়েলকাম ব্যাক টু মনোরঞ্জন টেলস এপিসোড 7। আজকের গল্প কানেকশন বিয়ন্ড দ্য ব্লু টেক। তাই জীবনের কাজের ফিরিস্তি থেকে কিছুটা সময় বার করে নিয়ে পুট অন ইউর হেডফোনস অ্যান্ড ভাইব উইথ মনোরঞ্জন। কয়েকদিন কলেজ না গেলে কত কি যে মিস হয়ে যায়। পাওয়ার সিস্টেমের ল্যাব, মেশিন ডিজাইনিং এর নোটস, ইন্টার ডিপার্টমেন্ট ক্রিকেট লিগ, গুরুত্বপূর্ণ ক্লাস, আর লাস্ট বাট নট দ্য লিস্ট পৃথার পাশে বসার সুযোগ। এই যেমন আজ এতদিন পর কলেজ গিয়ে দেখি সাহিল বসে আছে পৃথার পাশে। মাত্র একটা উইক কলেজ যায়নি, আর তার মধ্যে কত কি যে বদলে গেল। এই সেমিস্টারের শুরু থেকে একদিনও ক্লাস মিস করিনি আমি। প্রথম দিন একটু দেরি করে আসার ফলে আর কোথাও জায়গা না পেয়ে আমার পাশেই বসেছিল পৃথা। সেই দিন থেকে আমার দার্জিলিং যাওয়ার আগের দিন অবধি আমরা পাশাপাশি বসেছি। অবশ্য তার কারণ ওর নাকি বন্ধু পাতাতে ল্যাদ লাগে। ল্যাটারাল এন্ট্রিতে আসার পর থেকেই বাকিদের মতো ও সবার সাথে মিশতে পারেনি। যদিও ক্লাসের ছেলেরা ওর সাথে বন্ধুত্ব কিংবা বলা ভালো বন্ধুত্বর থেকেও আরো অনেক বেশি কিছুই করতে চায়, কিন্তু ও সবার সাথেই দুটো একটা করে কথা বলে কনভারসেশন স্টপ করে দেয়। তাই আর কেউ এগোতে পারে না। আমি নিজেও খুব একটা বকবক করার মানুষ নই, তাই বোধহয় আর কষ্ট করে জায়গা বদল করেনি। ইনফ্যাক্ট এমনও অনেক দিন গেছে ক্লাসে ঢুকে থেকে 1:30টা টিফিন ব্রেকের আগে অবধি আমরা পাশাপাশি বসেও একটা বাক্য বিনিময় অবধি করিনি। যদিও আজ যেও সাহিলের সাথে খুব বকবক করছিল তা নয়, তবে ক্লাসে ঢুকতেই আমার চিরপরিচিত সেকেন্ড বেঞ্চের ডান দিকের সিটটা ফাঁকা না দেখতে পেয়ে একটু খারাপ লেগেছিল বইকি। বাড়ি এসে থেকে মনটা কেমন খুঁতখুঁত করছিল। পৃথাকে দুটো কথা শুনিয়ে আসতে পারলে বোধহয় এটা হতো না। আজ সারা দিন এমন বিহেভ করলো যেন চেনেই না ঠিক করে। তার উপর তো এতদিন অ্যাবসেন্ট ছিলাম বলে ডিরেক্টরের চোখ রাঙানি, অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রারের অপমান, ক্লাস টিচারের বকুনি, এসব তো উপরই পাওনাই ছিল। ডেস্কটপটা খুলে বসলাম, যদি একটু মনটা ভালো হয়। স্ক্রিনে আলো জ্বলতেই চোখের সামনে ফুটে উঠল সদ্য ঘুরে আসা দার্জিলিং ম্যাল। অনেক কথা মনে পড়ে গেল। ওয়ালপেপারের ছবিটা আমারই তোলা। কি মনে হতে স্যান্ডিস্কের মেমোরি কার্ডটা ক্যামেরা থেকে খুলে ইনসার্ট করে একে একে ছবিগুলো দেখতে শুরু করে দিলাম। মিরিকের লেক, কালিম্পংয়ের মগেন হাউস, বাতাসিয়া লুপ, আর সব শেষে পর্বতের রানী দার্জিলিং। ছবিগুলো স্ক্রল করতে করতে অলরেডি ঠোঁটের কোণে একটা হাসির রেখা ফুটে উঠেই ছিল। একটা স্পেশাল ছবিতে গিয়ে সেই রেখাটা আরো স্পষ্ট হয়ে উঠল। সেই ক্যান্ডিড। গ্রীষ্মের দুপুরে একটা ঠান্ডা হাওয়া গায়ে লাগলে যেমন ভালো লাগে, অনেকটা সেই রকম মনে হয় ছবিটা দেখলে। এসে থেকে কতবার যে দেখেছি মনে নেই। জানি আর কোনোদিন দেখা হবে না। জানি ফেলে আসা সময় কেউ চাইলেও রিভাইন্ড করতে পারে না। তাও জাস্ট ভালো লাগে বলেই দেখি। ভাবতে ভাবতে একটু হারিয়ে গেছিলাম। নস্টালজিয়া কেটে গেল মায়ের দরজা ধাক্কা দেওয়ার শব্দে। নিচে কেউ এসেছেন, তাই যেতে হবে। ডেস্কটপ শাটডাউন করে দিলাম। প্রায় 23 বছর পর কলেজের এক বন্ধুর সাথে বাবার রিইউনিয়ন হয়েছে ফেসবুকে। বাড়ি রামপুরহাট। ওনার ছোট ছেলের অন্নপ্রাশনেই এসেছি আমরা। মায়ের ডাকে সেদিন নিচে গিয়ে দেখি উনিই বসে আছেন সোফায়, আর ওনার হাতে একটা ইনভিটেশন কার্ড। যদিও রামপুরহাটের দূরত্বটা অনেকটাই, তাও পুরনো স্মৃতি তাজা করতে কে না চায়। তাই দেখলাম বাবাও খুব একটা বাধা দিল না প্রস্তাবটায়। ডেটটা ফর্চুনেটলি পড়েছে উইকেন্ডে, তাই মায়েরও অসুবিধা নেই। আর রামপুরহাট শোনার পর থেকেই আমার তো একেবারেই অসুবিধা ছিল না। তবে এখন এখানে এসে বড্ড বোরিং লাগছে। মাঝে একবার ফোনে টিন্ডার ইনস্টল করে
রামপুরহাট লোকেশন দিয়ে চেনা মুখটাকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছি, লাভ হয়নি কিছু। আফসোস হয় যদি একবার নামটা জানা যেত। আঙ্কেলের বড় ছেলে উৎকর্ষ আমার থেকে 4 বছরের ছোট। ওর সাথে একটু আধটু গল্প করছিলাম, তবে এখন ওর বন্ধু বান্ধবরা এসেছে তাই সেও বেপাত্তা। ফোনটা নিয়ে কয়েকটা ছবি তুলছি, হঠাৎ দেখি সে কোথা থেকে এসে আমায় নিয়ে গিয়ে তার বন্ধুদের সাথে পরিচয় করাবে বলছে। আমি একটু নিমরাজি ছিলাম, কিন্তু মা জোর করলো বলে আর কিছু বলতে পারলাম না। কিন্তু তার সাথে নিচে যেতেই আমার পায়ের তলার মাটিটা যেন সরে গেল। আমি কি ঠিক দেখছি? এটা তো অবিশ্বাস্য। এই প্রথম কোনো চেনা মানুষকে দেখে এতটা নার্ভাস লাগছে আমার। হাই, আমি সৃজা। অদ্ভুত লাগছে, মনে হচ্ছে হাজার খানেক প্রশ্ন হৃৎপিণ্ডে যেন সজোরে বাড়ি মারছে। আমি কি বাস্তবে আছি? এ কি সত্যি সেই মানুষ? আর সর্বোপরি যদি আমি ওকে দেখে এতটা অবাক হয়ে থাকি, তাহলে ও এতটা নর্মাল কি করে? উৎকর্ষ ওর বাকি বন্ধুদের সাথে আমার নিয়ম মাফিক পরিচয় সারল। আমি প্রায় নির্বাক, সৌজন্যের হাসি উড়ে গেছে অনেক আগেই। এরপর শুরু হলো গসিপ, ইয়ার্কি, ঠাট্টা আর তার সাথে হাসির রোল। আমি কোনো কিছুতেই অংশগ্রহণ করতে পারলাম না। ভিড় একটু পাতলা হতেই ঘটল সেই চির প্রতীক্ষিত কিন্তু অপ্রত্যাশিত ঘটনাটা। ইতিমধ্যে বন্ধুরা সব যে যার মতো ছড়িয়ে ছিটিয়ে গেছে। আমি একা ব্যালকনিতে দাঁড়িয়ে ফোনের গ্যালারিতে সেই পরিচিত মুখটাকে আরও একবার চেনার চেষ্টায় ব্যস্ত। হঠাৎ পিঠে একটা ছোট্ট স্পর্শ অনুভব করতেই পিছন ফিরলাম। তুমি সেই না, মানে সেই শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার সময় গাড়িতে ছিলে? হ্যাঁ হ্যাঁ, তুমি এখানে কি করে? তুমি যে কারণে, আমিও সেই কারণেই। আঙ্কেল আমার বাবার বিজনেস পার্টনার। তো তোমার অবাক লাগছে না? এতে অবাক লাগার কি আছে? তোমার বাবা রামপুরহাটে কলেজ লাইফ কাটিয়েছেন, এখানে বন্ধু থাকাটা অস্বাভাবিক কিছু তো নয়। আর আমি তোমার মাকে দেখলাম কিছুক্ষণ আগে, তখন যেটুকু অবাক হওয়ার হয়ে গেছি। এক্সপেক্ট করছিলাম তুমি থাকবে। আমার যেন এখনো ঘোর কাটেনি। দেখলাম সৃজা চোখটা নামিয়ে নিল, হাতে ঝোলানো ছোট্ট ব্যাগটা থেকে ফোনটা বার করে একটা ছবি আমার সামনে তুলে ধরল। সেই সেলফিটা দেখেই ঠোঁটের কোণে বেশ চওড়া একটা হাসি ফুটে উঠল আমার। হোয়াটসঅ্যাপ নাম্বারটা পাওয়া যাবে? কি হবে হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে? কথা হবে কি? তোমার জীবন আলাদা, আমার জীবন আলাদা। আমার কলেজ, আমার টিউশন, আমার বন্ধুবান্ধব সব আলাদা। তাহলে এভাবে কোনো কারণ ছাড়া নাম্বার নিয়ে কি কথা বলবো আমরা? আমি সত্যিই প্রস্তুত ছিলাম না এই উত্তরটার জন্য, তাও যথাসম্ভব ম্যানেজ করার চেষ্টা করলাম। দেখো, এভাবে দেখা হওয়াটাও তো আমাদের ভাবনার বাইরে ছিল, তাই না? তাও তো তুমি থাকবে না এখানে, আর এমনও নয় যে মাঝে মাঝে আসতে পারবে। তুমি চাও আমি আসি? উত্তর এলো না প্রশ্নটার। আবারও স্বভাবসিদ্ধ ভঙ্গিতে চোখটা নামিয়ে নিল সৃজা। একটু চুপ থেকে বলল, যদি তোমার কথাই সত্যি হয় তাহলে ঠিক কোনো না কোনোভাবে আবার দেখা হবে। আমি একটু অর্থোডক্স, বুঝলে এইসব ব্যাপারে। কিছু মনে করো না, আমি এই ফিলিংসটাকে বাঁচিয়ে রাখতে চাই। তোমার ফিলিংস আছে তার মানে? মানে আমি কথা হারিয়ে ফেললাম। এসব কি বলছি আমি? চিনি না, জানি না, কোনো কানেকশন নেই। আর আমি... ও চোখ দুটো তুলে আমার চোখের দিকে তাকিয়েছে, গভীর স্নিগ্ধ এক দৃষ্টি, যেন আমার সব প্রশ্নের উত্তর বলে দেয় এই চাহনিটা। কোথাও কি একটা ব্যথা লুকিয়ে আছে এই চোখে? 1, 2, 3। আস্তে আস্তে মুহূর্তগুলো কেটে যেতেই আমার ফোনের রিংটোন কানে এলো। পৃথা ফোন করছে। আমি ফোনটা কেটে দিয়ে মিউট করে দিলাম। ফোনটা ধরে নিতে পারতে, স্পেশাল কেউ? আরে না না, আমি সিঙ্গেল। কথাটা শুনে একটু হেসে উঠল সে। এরকম হাসি মজা চলল আরো কিছুক্ষণ, তারপরই সে উঠে পড়ল। ভালো থেকো,
আর হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিলাম না বলে প্লিজ কিছু মনে করো না। অনেকবার এরকম হয়েছে, কারোর নম্বর নিয়েও সেই মানুষটা চ্যাটলিস্টের একদম শেষেই পড়ে থেকেছে। আসলে ফেসবুক হোয়াটসঅ্যাপ আমাদের যোগাযোগ রাখতে সাহায্য করে বটে, তবে সংযোগটা বোধহয় এগুলো দেওয়া হয় না। কন্ট্যাক্ট থাকলেও কানেক্টেড থাকতে পারি না আমরা। কথাগুলো মনে ধরলো আমার, তাই এত কাছে পেয়েও যেতে দিলাম ওকে। ও নিজেও বোধহয় এই স্বাধীনতাটাকে বেশি ভালোবাসে। জানি না আবারও কোনোদিন দেখা হবে কিনা, তবে চেষ্টা করব ওকে ফেসবুক ইনস্টাতেও বিরক্ত না করার। ব্যালকনি থেকে দেখলাম সৃজার বাবার নীল গাড়ি আমার স্বপ্নের মুহূর্তগুলো নিয়ে যেন কোন অচিনপুরে পাড়ি দিল। পকেট থেকে ফোনটা বার করে দেখি পৃথার 8টা মিসড কল। যে ক্লাসে ঠিক করে কথা বলে না, সে এমন কি সমস্যায় পড়ল যে এতবার কল করতে হবে? আর তাছাড়া আমি তো এমনিতেই অ্যাবসেন্ট ছিলাম বেশ কিছুদিন, তাই নোটস যাওয়ার জন্য তো কল করবে না নিশ্চয়ই। 7-5 ভেবে ঘুরিয়ে কল করতে যাব, দেখি হোয়াটসঅ্যাপে একটা নোটিফিকেশন এলো। আননোন নাম্বার, লেখা আছে, আই ওয়ান্ট টু কনফেস সামথিং টু ইউ। I need your help and please don't reply back. তোমরা এতক্ষণ শুনলে মনোরঞ্জন টেলস এপিসোড 7 কানেকশন বাই ময়ূক ভট্টাচার্য। মেল প্রোট্যাগনিস্ট ময়ূক, সৃজা, অনুষ্কা, ন্যারেশন ময়ূক, ডিরেক্টেড বাই ময়ূক, কন্টেন্ট হেড Prohit, sound design and editing Moyuk, poster design Moyuk, executive head Ronak, managed by মনোরঞ্জন এবং বাকি সব ময়ূক। কানেকশনের গল্প তোমাদের সাথে ঠিক কোন লেভেলে কানেক্ট করতে পারলো সেটা আমাদেরকে জানিয়ে ফেলো ইউটিউব কমেন্ট সেকশনে।